রাইসির দাফনের বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে একই সাথে আমরা কথা বলতে চাই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে। যে ইউরোপের তিনটি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাষ্ট্র হিসেবে, সেটি আমাদের আলোচনার মূল অংশ। কিন্তু তার আগে একটু এই ইরানের রাষ্ট্রপতি সম্পর্কেও কথা বলে নিতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং রেডিও তেহরানের এডিটর ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে দিয়ে প্রথম প্রশ্নটি শুরু করতে চাই, যেহেতু রেডিও তেহরানের সাথে রয়েছেন আপনি এবং মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক। প্রথমে একটু জানতে চাই, মাশহাদে দাফন প্রক্রিয়া চলছে, লাখো মানুষের ঢল আমরা দেখেছি রাইসির জন্য। এই শেষকৃত্য অনুষ্ঠানে সাধারণ মানুষ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ কেমন দেখছেন? অন্যান্য দেশের নেতারাও তাদের উপস্থিতি কেমন রয়েছে? আমি যদি একদম সর্বোপরি একটি চিত্র দেখতে চাই আপনার কথার মাধ্যমে। ধন্যবাদ ফারহানা, ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদকে এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি শহীদ হওয়ার পর, হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পর তার আজকে দাফন অনুষ্ঠান এবং এর মধ্য দিয়েই মূলত তার শাসন কার্যক্রমের একটা ইতিহাসের বা একটা পর্যায়ের একটা অধ্যায়ের আনুষ্ঠানিকভাবে বলা যায় যে সমাপ্তি ঘটতে যাচ্ছে। তো মাশহাদ যেহেতু তার জন্মস্থান, জন্মশহর এবং সেখানে তার বেড়ে ওঠা, মাশহাদে যে ইমাম রেজার মাজার রয়েছে সেটি ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, শিয়া মাযহাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইমাম রেজা হচ্ছেন শিয়া মাযহাবের অষ্টম ইমাম। তো সেই জায়গায়, সেই মাজারেই তার দাফন হবে। এবং আপনি যেটা বলছিলেন, সেখানে এত মানুষের ঢল নেমেছে যে আমি সর্বশেষ যে খবর পেলাম তাতে ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ মানুষের অংশগ্রহণ থাকছে সেখানে পাকিস্তান, ভারত, তুরস্ক, ইরাক, লেবানন, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের লোকজন উপস্থিত হয়েছে। এবং আমরা জানি যে তেহরানে গতকাল যে জানাজা অনুষ্ঠান হয়েছে, নামাজে জানাজা, সেখানে ৫০টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা সরকারি খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ের কর্মকর্তা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন। তো সবকিছু মিলে মাশহাদের যে আজকে জনতার ঢল নেমেছে, তাদের সবার পরনেই কালো কাপড়, এবং এই কালো কাপড় হচ্ছে শিয়া মাযহাবের, বিশেষ করে ইরানে আমি যখন থাকতাম তখন দেখেছি যে এই কালো কাপড় হচ্ছে শোকের প্রতীক। এবং শোকার্ত মানুষের ঢল নেমেছে, তাদের চোখের জলে প্রেসিডেন্টকে, তাদের জনপ্রিয় নেতা বিদায় জানানো হচ্ছে, প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনায় আরেকবার ফিরবো, কারণ এখানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাচ্ছে বিশ্বের অন্যান্য নেতারা। তার সেই আলোচনা পরে করব। এবার একটু প্যালেস্টাইন এবং ইসরায়েলের ইস্যুতে আসতে চাই। জনাব ইমতিয়াজ, ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশ জাতিসংঘের সাধারণ সভায় প্যালেস্টাইনকে সদস্য রাষ্ট্র করার পক্ষে ভোট দিয়েছিল। বুধবারের এই ঘোষণার আগে অবধি ইউরোপের মূলত প্রাক্তন সোভিয়েত ব্লকের ৯টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র বলে মানত। এই ৩ দেশের স্বীকৃতি এখন রাষ্ট্র হিসেবে কতটা এগিয়ে দিল প্যালেস্টাইনকে, রাষ্ট্র হিসেবে তাদের যে অবস্থান সেই জায়গাটিকে? ধন্যবাদ। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। যদিও অনেক লেট, বিশেষ করে পশ্চিমা দেশ করছে এই স্বীকৃতির ব্যাপারটা, কারণ পৃথিবীর মেজরিটি দেশ কিন্তু অলরেডি স্বীকৃতি দিয়েছে। মূলত পশ্চিমা দেশ এবং আমেরিকার কিছু একেবারে বন্ধু রাষ্ট্র আছে প্যাসিফিক আইল্যান্ডে, তারা হয়তো দেয়নি, এবং একটা দুটো হয়তো আফ্রিকা বা সাউথ আমেরিকায় পাওয়া যাবে। তবে এটা একটা মেজর ব্রেক আমি মনে করি, একটা ভালো বড় একটা ব্রেক থ্রু, বিশেষ করে আয়ারল্যান্ড, নরওয়ে আর স্পেনের এই স্বীকৃতি। তাতে ইউরোপের যে ইউনিটিটা আগে ছিল বড় আকারে ইসরায়েলের প্রতি, সেটা ভেঙে গেল। যেই ভাঙনটা আমরা মূল আমেরিকায় দেখতে পাচ্ছি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, বড় আকারে আইভি লীগ বিশ্ববিদ্যালয় যেভাবে তারা প্রোটেস্ট করছে, এখনও প্রোটেস্ট করে যাচ্ছে, সেটাও একটা বড়, আমি মনে করি একটা ব্রেক থ্রু। এই বিশেষ করে যেই প্যালেস্টাইন কনফ্লিক্ট
এত বছর ধরে যেটা চলে আসছে তার কি বলা হয় সেটা যদি কোনো একটা সমাপ্তিতে যদি যাওয়ার যদি একটা পথ থাকে, তাহলে ছাত্রদের আন্দোলন যেমন একটা বড় একটা মেজর ব্রেকথ্রু, আমি মনে করি এই তিনটা রাষ্ট্র যে ঘোষণা দিল তার মাধ্যমেও কিন্তু বড় ধরনের একটা ব্রেকথ্রু হলো। এখন দেখার দরকার যেটা সেটা হলো নেতানিয়াহু কতদিন বা নেতানিয়াহুর যেই যেই সরকার যদি বলি সেটা কতদিন থাকে ক্ষমতায়, সেটা এখন দেখা দরকার। কিন্তু একই সাথে ফ্রান্স এবং জার্মানি এদের অবস্থানটা তো খুব একটা পরিষ্কার নয়। সেক্ষেত্রে ইউরোপের দুটি বড় শক্তিশালী দেশ তারা অবস্থান পরিষ্কার না করলে কি বলা যায় যে একটা বড় সমর্থনের জায়গা আসলে প্যালেস্টাইন পাচ্ছে? এখানে মনে রাখতে হবে যে ফ্রান্স অ্যান্ড জার্মানি দুটোই কিন্তু, জার্মানি তো বড় আকারেই কমপ্লিসিট আজকের যে ইসরায়েল রাষ্ট্র হওয়ার পিছনে জার্মানির বিরাট একটা ভূমিকা আছে, এবং বিশেষ করে তাদের জেনোসাইডের কারণেই এই ইসরায়েল হয়েছে, যেখানে জার্মানির ভিতরেই আমার মনে হয় স্পেস তৈরি করে দেওয়ার কথা। এবং দুটোরই যেটা ভয় সেটা হলো ইসরায়েল যদি ইমিগ্রেশন যদি বন্ধ হয়ে যায়, বা যদি যারা ইসরায়েলে আছেন তারা যদি নিরাপদ না মনে করে ইসরায়েলে থাকা, তাহলে তো হয় জার্মানি বা ফ্রান্সেই হয়তো তারা আবার ফিরে আসবে, এবং সেখানে তখন আবার নতুন ধরনের অ্যান্টিসেমিটিজম হবে। তো সেই রাজনীতিটা কোনো সন্দেহ নেই ইউরোপের মধ্যে এখনও বড় আকারে আছে, তবে এটা ইউরোপকেই সামলাতে হবে। যেটা পরিষ্কার করলো আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন আলাদা করে, সেটা হলো যেই ইউনিটির মধ্যে ইউরোপ একটা মোটামুটি সবাই কমপ্লিসিট ছিল এই ইসরায়েল গঠনের পিছনে, এবং গঠনের মাধ্যমে একটা বড় আকারে এথনিক ক্লিনজিং এবং এখন তো রীতিমতো জেনোসাইডের মধ্যে পড়ে যাচ্ছে, সেখান থেকে তারা আলাদা হতে চাচ্ছে। আয়ারল্যান্ডের ইতিহাস যদি সবসময় তারা বড় আকারেই আমি মনে করি পজিটিভ ভূমিকা রাখছিল, এবং তাদের ইতিহাস যেহেতু তারাও একটা কলোনিয়াল কাঠামোর মধ্যে তারা জেগে উঠেছে, এবং তাদের স্বাধীনতাও কিন্তু বিশেষ করে ইংলিশ কলোনিয়ালিজমের উপরে তাদের বড় ধরনের একটা অভিজ্ঞতা আছে। তবে কোনো সন্দেহ নেই স্পেনেরও কিন্তু বড় ধরনের আছে। নরওয়ে এটা যথেষ্ট আমি মনে করি একটা বড় কারণ হতে পারে যে নরওয়ে বড় আকারে কিন্তু শান্তির সাথে জড়িত, মানে আমরা অসলো পিস প্রতীক হিসেবে, দেশ হিসেবে আমরা নরওয়েকে জানি। সেক্ষেত্রে তার এই অবস্থান দেরিতে হলেও পরিষ্কার করলো। আমরা আবারও ফিরবো জনাব ইমতিয়াজ আপনার কাছে, কারণ যুক্তরাজ্য আসলে কি ভাবছে সেটাও একটু জানতে চাই। তার আগে জনাব সিরাজুল ইসলাম আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি যে এরই মধ্যে এসব বক্তব্য অগ্রাহ্য করে ইসরায়েল রীতিমতো ক্ষেপে উঠেছে। তার পররাষ্ট্রমন্ত্রী কার্জ বলেছেন যে ইসরায়েলে যে এই তিনটি দেশেরই রাষ্ট্রদূতদের তারা অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন, এবং সেই সঙ্গে ইসরায়েলের নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেনের যে রাষ্ট্রদূতরা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হবে। আপনার কাছে কি মনে হয় ইসরায়েল আর কি কি পদক্ষেপ নিতে পারে এই তিনটি দেশের বিষয়ে? ধন্যবাদ। এই তিনটি দেশের বিষয়ে ইসরায়েল যে কূটনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে এর বাইরে খুব বেশি একটা পদক্ষেপ নিতে পারবে না। হ্যাঁ, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত আরও গুরুত্বপূর্ণ দেশ আছে তাদেরকে দিয়ে হয়তো চাপ সৃষ্টি করানোর চেষ্টা করবে, কিন্তু সরাসরি এই দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ নিতে পারবে না, যতই ইসরায়েলের নেতারা ক্ষিপ্ত হন না কেন। কিন্তু একটা বিষয় ইমতিয়াজ স্যার যেটা বলছিলেন, আমি একটু সেই দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, যে এই যে ইউরোপীয় ইউনিয়নের যে তিন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, যেটা 28 মে থেকে কার্যকর হবে, এর ভিতর দিয়ে ইউরোপীয় ইউনিয়নের যেমন একেবারে একটা অনৈক্য, একেবারে যে একসূত্রে গাঁথা ছিল ইউরোপীয় ইউনিয়ন, সেই জায়গায় কিন্তু একটা ডিভিশন তৈরি হলো, বিভক্তি আসলো, এবং যার কারণে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সবকিছুতে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়া বা সিদ্ধান্ত নেওয়া উচিত। পাশাপাশি এই যে সিদ্ধান্ত ঘোষণা করেছে ইউরোপের এই তিন দেশ, এর ভেতর দিয়ে ইউরোপীয় ইউনিয়নে যেমন একটা ডিভিশন
আসলো বা দেখা গেল পরিষ্কারভাবে, তেমনি আমেরিকা যে ইউরোপীয় ইউনিয়নের উপরে বা নেটো জোটভুক্ত দেশগুলোর উপরে প্রচণ্ডভাবে ক্ষমতাধর বা প্রভাবশালী, সেই জায়গাতেও কিন্তু একটা দুর্বলতা তৈরি হচ্ছে, একটা ফাটল তৈরি হচ্ছে, এটা পরিষ্কার। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এবার যেভাবে নজিরবিহীনভাবে যে বিক্ষোভ মিছিল হচ্ছে, ক্যাম্পেইন হচ্ছে, ক্যাম্প প্রতিষ্ঠা করে যে বিক্ষোভ হচ্ছে এবং ধরপাকড় হয়েছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য টিয়ার গ্যাস থেকে শুরু করে আরো নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, পদক্ষেপ নিতে হয়েছে পুলিশকে দিয়ে। তো এগুলো কিন্তু নজিরবিহীন ঘটনা। এর মধ্য দিয়ে খুব পরিষ্কার হচ্ছে যে ইসরায়েল ইস্যুতে ইউরোপ এবং আমেরিকা এতদিন যেভাবে ছড়ি ঘুরিয়ে এসেছে সারা বিশ্বে, এই বিষয়টা কিন্তু আর তা থাকছে না। একইভাবে বা আমেরিকা ইউরোপের চাওয়া মতো খুব স্মুথলি সেগুলো আর চলছে না, চলবে না। পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে। জি, আর সেক্ষেত্রে জনাব ইমতিয়াজ, আপনার কাছে একটু জানতে চাই, এই তিনটি দেশ যে স্বীকৃতি দিল এবং যেটি বলছিলেন যে জনাব সিরাজ, যে আমেরিকার যে একচ্ছত্র ছড়ি ঘোরানোর যে ব্যাপারটা ছিল ইউরোপীয় ইউনিয়নকে সাথে নিয়ে, সেটি অনেকটাই ফাটল ধরলো, বলা যেতে পারে এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরলো। সেক্ষেত্রে এই যুদ্ধর সামনের চেহারা কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি সবসময় বলে এসেছিলাম যে এই যুদ্ধ ইউরোপের জনগণ এবং আমেরিকার জনগণই থামাতে পারে, এর কোনো ব্যতিক্রম নেই। এটা বাইরের মানে আরব বিশ্ব বলুক বা আজকে যদি এশিয়া বা আফ্রিকা বলুক, তারা থামাতে পারবেন না। যে থামাতে যদি হয় ইসরায়েলকে বা জেনোসাইড যদি থামাতে হয়, তাহলে ইউরোপের জনগণ যখন জেগে উঠবে, আমেরিকার জনগণ যখন জেগে উঠবে, তখনই এটা হবে। আমি সেই অক্টোবর মাসেই এটা বলেছিলাম এবং সেটার একটা আমি বিশেষ করে এই ছাত্রদের মাধ্যমে দেখা গেল। ইউরোপে একাধিক ডেমনস্ট্রেশন হয়েছে, লন্ডনে মিলিয়ন মার্চ হয়েছে, মাদ্রিদ থেকে শুরু করে বার্লিনে। এগুলো আমাদের পত্রপত্রিকায় বা আমাদের টেলিভিশনে দেখানো হয় না। কেন দেখানো হয় না সেটাও আমি জানি না, কিন্তু এখন যেহেতু অল্টারনেটিভ মিডিয়া আছে, বিশাল বিশাল কিন্তু ডেমনস্ট্রেশন মার্চ হয়েছে। অন্য কথায় ইউরোপের জনগণ কিন্তু জেগে উঠেছে। এটা একটা বড় কারণ হলো যে এই প্রথমবার বিশ্ব জেনোসাইড দেখতে পাচ্ছে, একেবারে লাইভ জেনোসাইড, যেটা কখনো বিশ্ব কিন্তু জেনোসাইড লাইভ দেখেনি। সেটা ৭১-এর জেনোসাইডও দেখেনি, রুয়ান্ডা জেনোসাইড, কোনো জেনোসাইডই কিন্তু লাইভ দেখেনি। এই প্রথমবার বিশ্ব এই যে টেকনোলজি, এখানে টিকটকের একটা বিশাল ভূমিকা আছে, কোনো সন্দেহ নেই, তার মাধ্যমে কিন্তু এই জেনোসাইড দেখেছে। তো যেই রাষ্ট্র আলাদা হলেও মানুষ তার মানবিকতা নিয়ে জেগে উঠছে এবং তার প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি অন্তত এই তিনটি দেশের ক্ষেত্রে। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছোট করে একটু জানতে চাই। আমরা জানি এই ঘোষণা আসার পরপরই হামাস এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সংগঠন যেটি প্যালেস্টাইন অথরিটি, যারা মূলত ওয়েস্ট ব্যাংকের একটা একাংশের একটা বড় নিয়ন্ত্রণ করে থাকেন, তারাও একই সাথে সন্তোষ প্রকাশ করেছে। মানে দুই প্রতিদ্বন্দ্বী একই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে। এতে করে কি আপনার মনে হয় যে প্যালেস্টাইনের আভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন আসতে পারে জনাব সিরাজ? না, আমার মনে হয় প্যালেস্তাইনের আভ্যন্তরীণ যে রাজনীতির যেই ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি, যেটা নেতানিয়াহু বিশেষ করে বড় আকারেই করেছিল, সেটা যে ব্যর্থ হয়েছে সেটা ৭ই অক্টোবর প্রমাণ করে দিয়েছে যে সেটা ব্যর্থ হয়েছে। এবং প্যালেস্তাইনের সে যেখানেই থাকুক না কেন, সে ওয়েস্ট ব্যাঙ্কে থাকুক বা যদি গাজাতে থাকুক, এমনকি বিশ্বে যেখানে ছড়িয়ে আছে, সব প্যালেস্তাইনিয়ানরাই কিন্তু এই জেনোসাইডের যে শিকার হচ্ছে এবং তার প্রতিবাদ হিসেবেই যে বড় আকারে ৭ই অক্টোবর হয়েছে, সেটার ব্যাপারে আমি মনে করি বড় আকারে তাদের মধ্যে একটা ঐক্যমত তৈরি হয়েছে। তবে এটা তো সন্দেহ নেই, এই তিনটা দেশ সাপোর্ট করার ফলে আমি মনে করি তারা আরও বড় আকারে এনার্জাইজ হলো। জি, অনেক ধন্যবাদ জনাব সিরাজ। আপনার কাছে একটু জানতে চাই, এই যে যুক্তরাষ্ট্রকে আমরা দেখি যে সারাক্ষণই মুখে মানবাধিকারের কথা বলে এবং জনাব ইমতিয়াজ যেটি বলছিলেন যে মানুষ এই প্রথম দেখতে পাচ্ছে জেনোসাইড লাইভ দেখতে পাচ্ছে, যেটি আসলে দেশের বর্ডার লাইন ছড়িয়ে
সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে যে সামনে থেকে দেখতে পেয়ে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠা। এই প্রতিবাদী যখন আসলে বিভিন্ন সংগঠনও হচ্ছে, বিশেষ করে আইসিসি যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিলেন, সেই মানবাধিকারের ঝান্ডা উঁচিয়ে চলেন যে যুক্তরাষ্ট্র, তারা আবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা যুক্তরাষ্ট্রের কেমন আচরণ বলে মনে হয় এবং তার প্রভাব মানুষের উপর কেমন পড়বে? এটা যুক্তরাষ্ট্রের যে ডাবল স্ট্যান্ডার্ড যেটা আছে তার একের চরম এবং নগ্ন বহিঃপ্রকাশ। কেন বলছি একথা বলছি এই কারণে যে আমেরিকা কিন্তু আইসিসির কোনো সদস্য না, অর্থাৎ এই আন্তর্জাতিক এই সংস্থাটাকে সে নিজে ওন করে না। আবার পুতিনের বিরুদ্ধে যখন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাতে খুশি হয়, আর নেতানিয়াহুর বিরুদ্ধে, যার বিরুদ্ধে সরাসরি ইমতিয়াজ স্যার যেটা বললেন যে জেনোসাইডকে সারা বিশ্ব লাইভ দেখছে, তো সেই জেনোসাইডের মূল নায়ক, মূল হোতা যে এই নেতানিয়াহু, তার বিরুদ্ধে বা তার যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে যখন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির একটা পদক্ষেপ নিচ্ছে, তখন তার বিরুদ্ধে আমেরিকা কথা বলছে, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিচ্ছে এবং বিশ্ববাসীকে নানান ধরনের ভয় দেখাচ্ছে। একটা তথ্য আমি আপনাকে দিই এখানে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম, রিপাবলিকান দলের সিনেটর, তিনি গতকালকে বলেছেন খুবই আশ্চর্যজনক এবং চমৎকার একটা কথা। আমার দৃষ্টিতে চমৎকার এই অর্থে, আমি কথাটা আগে বলি তারপরে বলছি চমৎকার কেন। তিনি বলেছেন যে আইসিসি যদি নেতানিয়াহুর বিরুদ্ধে বা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে আজকে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, কালকে আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। তার মানে হচ্ছে যে একটা কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। এই যে মার্কিনীরা সারা বিশ্বে যেভাবে গণহত্যা চালিয়েছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, জনপদের পর জনপদ, দেশের পর দেশ ধ্বংস করেছে, খুব সাম্প্রতিক সময়ে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ধ্বংস করেছে, ইরানের ভিতরে বহু কিছু করেছে, মধ্যপ্রাচ্য পুরোটাই আজকের যে পরিস্থিতি তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকা দায়ী। এবং এই সমস্ত কাজগুলো এর বাইরেও সারা বিশ্বের যেখানেই যে যত সামরিক অভ্যুত্থান থেকে শুরু করে এই ধরনের যত যুদ্ধ বিগ্রতার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমেরিকার অংশগ্রহণ দেখা যাবে। আমেরিকা প্রকাশ্যে অপ্রকাশ্যে যে কোনোভাবে হোক না কেন আছে। এই যে কাজগুলো তারা করে আসছে, এবং লিন্ডসে গ্রাহাম যেহেতু সিনিয়র সিনেটর এবং তিনি জানেন যে আমেরিকার নেতারা কি কি করেছেন সারা বিশ্বে এবং কি কি করছেন। অতএব আইসিসি যেহেতু বিশ্বে একটা পরিবর্তনের ঢেউ লেগেছে, ইরান, রাশিয়া এবং চীনের নেতৃত্বে একটা আলাদা বলয় গড়ে উঠছে এবং সে বলয় এখন একেবারেই প্রকাশ্য। সেক্ষেত্রে আমেরিকার দিন যে ফুরিয়ে আসছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আমেরিকার সেনাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে অথবা বহিষ্কার করা হচ্ছে। সেটি সূত্র ধরেই আপনার কাছে একটি কথা জানতে চাই জনাব সিরাজুল, সেটি হচ্ছে রাইসির মৃত্যুকে বলা হচ্ছে বিশ্বজুড়ে আরেকটি ষড়যন্ত্র তত্ত্বের অংশ হিসেবে দেখা হচ্ছে। যে রাইসির মৃত্যুটিতে আমরা যতখানি বলি যে আসলে হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছিল, নানা ধরনের বিশ্লেষণ পাওয়া যাচ্ছে, কিন্তু এই জায়গাটিতে আমরা জানি যে দুর্ঘটনা নাকি হত্যা সেটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। যখন আমরা দেখছি যে ইরান, চীন, রাশিয়া, আপনি বলছিলেন যে একসাথে হতে যাচ্ছে, এই হত্যাকাণ্ড বা দুর্ঘটনায় আসলে ষড়যন্ত্র কতটা দেখতে পাচ্ছেন, সেখানে ইসরায়েলের হাত কতখানি আছে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের হাত কতখানি আছে, কারণ সে যেহেতু ভীত তার অবস্থান নিয়ে এখন। সমসাময়িক যে সমস্ত ঘটনা, তাতে আপনি যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলেন, যে প্রসঙ্গ টানলেন, এই প্রসঙ্গটা, এই ষড়যন্ত্র তত্ত্বটা খুব বেশি বেমানান নয়, অর্থাৎ অনেকটাই মানানসই। কিন্তু এখানে যেহেতু প্রেসিডেন্ট রাইসি ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের হাইয়েস্ট অথরিটি থেকে শুরু করে কোনো লেভেল থেকে এখনো পর্যন্ত এই ষড়যন্ত্র তত্ত্বের কথা পরিষ্কারভাবে বলা হয়নি, এমনকি আকারে ইঙ্গিতেও বলা হয়নি। এবং আমি যেহেতু ইরানের মিডিয়াতে, আমি ইরানের রেডিও তেহরান বাংলা বিভাগে কাজ করি এবং ইরানে ছিলাম, আমি ইরানের বিষয়টাকে আমার প্রতিনিয়ত বিশেষভাবে খেয়াল রাখি, মধ্যপ্রাচ্যের ঘটনা বলি বিশেষভাবে খেয়াল রাখি। সে কারণে আমি এখন পর্যন্ত ইরানের গণমাধ্যমেও দেখিনি যে এইরকম কোনো ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দেয়া। বাট যেহেতু চলমান যে পরিস্থিতি এবং চলমান পরিস্থিতির ভেতরেই এইরকম একটা ঘটনা, এবং ইসরায়েলের
ইসরায়েল ইরানের ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান থেকে ইসরায়েলের উপরে হামলা হয়েছে এবং যে হামলার সরাসরি জবাব ইসরায়েল দেয়নি, অথবা ইসরায়েলকে দিতে দেওয়া হয়নি, অথবা সাহস করেনি, যে কোনোটা। এইরকম একটা প্রেক্ষাপটের খুব অল্প সময় পরে ইরানের প্রেসিডেন্ট যখন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হচ্ছেন, তখন এইরকম ষড়যন্ত্রের কথা নানামুখী আলোচনা, নানা কেন্দ্রিক, নানা আঙ্গিক থেকে হতেই পারে। কিন্তু যেহেতু ইরানের পক্ষ থেকে এটা বলা হয়নি, সেহেতু আমি এখনো পর্যন্ত দুর্ঘটনা হিসেবেই দেখতে চাই। অনেক ধন্যবাদ জনাব ইমতিয়াজ। আপনার কাছে ছোট করে জেনে নিতে চাই, কারণ সময় একেবারেই কম। আপনি কি কোনো ষড়যন্ত্র তথ্য খুঁজে পাচ্ছেন এখানে? না, আমার মনে হয় সিরাজ সাহেব ভালোই বলেছেন। যেহেতু ইরানের কর্তৃপক্ষ কোনো ইঙ্গিতও দেয়নি, আমাদের মেনে নিতে হবে এখন পর্যন্ত যেটা দুর্ঘটনা। তবে যেটা হয়, মানুষের মধ্যে সন্দেহ থাকবে, কিন্তু আমাদের চলতে হবে এভিডেন্সের মাধ্যমে। এবং যেহেতু ইরানের সরকার এখন পর্যন্ত স্পষ্টত এই ব্যাপারে একবারও কিছু বলেনি, আমাদের ধরে নিতে হবে যে এটা একটা দুর্ঘটনা হয়েছে। এবং এই ধরনের দুর্ঘটনায় আগেও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধান, সরকার প্রধান মারা গেছে, যার জন্য এটা ব্যতিক্রম না। জি, অনেক ধন্যবাদ জনাব ইমতিয়াজ এবং জনাব সিরাজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনায় যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং রেডিও তেহরানের এডিটর ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম।